ওকে। শুভ নববর্ষ, বিদায় 1426, স্বাগতম 1427। বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই বাণী স্মরণ করতে চাই, বন্ধু হও শত্রু হও যেখানে যে কেউ রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। সারা বিশ্বের এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস জনিত কারণে আজকে সারা বিশ্বের সকল কর্মকাণ্ডই প্রায় স্থবির। তার মাঝেও চিরায়ত বাংলার এই ঐতিহ্য বাংলা নববর্ষ আমরা উদযাপন করছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এই মুজিব বর্ষে এবারের বাংলা নববর্ষটি একটি ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই করোনা ভাইরাসকালীন এই বৈশ্বিক মহামারীর এই সংকটকালীন সময়ে আপনারা ঘরে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই এই আমাদের বাঙালির যে চিরায়ত উৎসব এটি উদযাপন করুন। আমরাও ময়মনসিংহে আজকে পৃথিবীর যে যেখান থেকে জাগ্রত ময়মনসিংহকে দেখছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছেন রেডিও 19 এবং আমাদের সাথে আজকে দুজন অতিথি উপস্থিত আছেন এবং আমরা যার সাথে আপনাদের এখনই পরিচয় করিয়ে দিব। ময়মনসিংহে তো বটেই, এই বাংলাদেশে এই বাংলা নববর্ষের উৎসব মঙ্গল শোভাযাত্রা তথা আনন্দ শোভাযাত্রা যিনি প্রথম শুরু করেছিলেন সেই ব্যক্তি ময়মনসিংহের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, বহুমুখী প্রতিভার অধিকারী অধ্যক্ষ আমির আহমেদ চৌধুরী রতন, এক নামে যিনি সবার পরিচিত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক এবং ময়মনসিংহ বর্ষবরণ পর্ষদ উদযাপনের আহ্বায়ক। আমার ঠিক ডান পাশে আছে অধ্যাপক আমির আহমেদ চৌধুরী রতন স্যার। আমার ঠিক বাম পাশে যিনি আছেন পেশায় আইনজীবী হলেও মননে চলনে যার সংস্কৃতি যার হৃদয়ে সদা উজ্জ্বল, অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল। আমরা আজকে দুজন অতিথির সাথে কথা বলবো। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ সৃষ্টির প্রারম্ভে সেই পাকিস্তানে যখন আইয়ুব খানের সামরিক স্বৈরা শাসনের সময় সেই 1964 সনে যে সাংস্কৃতিক আন্দোলনের শুরু করেছিলেন তৎকালীন তরুণ যুবক ময়মনসিংহের সংস্কৃতি অঙ্গন যার হাত দিয়ে শুরু, সেই আমির আহমেদ চৌধুরী রতন 1964 সনে সেই সাংস্কৃতিক আন্দোলন শুরু করেছিলেন। তার ধারাবাহিকতায় পরবর্তী সময়ে 1976 সনে মুকুল ফৌজের মাধ্যমে এই সাংস্কৃতিক ধারাবাহিকতায় পরবর্তী সময় সেই স্বৈরাচারের সেই জাতাকলে যখন জাতি নিষ্পেষিত সেই প্রশান্তি দানকরণের জন্য তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের পথ ধরে ময়মনসিংহে সেই আনন্দ শোভাযাত্রা করেছিলেন। তার ধারাবাহিকতায় জাতীয়ভাবেও এই আজকে যে মঙ্গল শোভাযাত্রা আমরা দেখি সেই পয়লা বৈশাখে সেটি শুরু হয়েছিল। আমরা সেই বন্ধুর পথ চলা এবং সেই মধুর স্মৃতি আমরা আমির আহমেদ চৌধুরী রতন স্যারের সকণ্ঠে আজকে শুনবো, কারণ আমরা জানি উনি সেই এই যে দীর্ঘ 50 বছরের ধারাবাহিকতা এই আনন্দ উৎসবটি করেন। এইবার এটি আমরা ঘরে বসে উদযাপন করছি, আমরা মিস করছি সেই আমরা সেই নেপথ্যের যে কারিগর তার কাছ থেকে সেই বন্ধুর পথ চলা শুনবো আজকের এই সামাজিক বৈশাখী আলোচনায়। অধ্যক্ষ আমির আহমেদ চৌধুরী রতন স্যার, আপনি আমাদেরকে ময়মনসিংহবাসী তো বটেই, সামাজিক যোগাযোগের মাধ্যমে সারা পৃথিবীতে দেখছেন, আপনি সেই শুরুর প্রেক্ষাপট থেকে আজকের এই করোনা সংকটকালীন সময়ের যে আমরা নববর্ষ উদযাপন করছি, আপনি স্যার আমাদেরকে সবার উদ্দেশ্যে বলবেন প্লিজ। ধন্যবাদ জাগ্রত ময়মনসিংহ কর্মকর্তাদের এবং সঞ্চালক মহোদয়কে। আমরা বাঙালি জাতীয়তাবাদের অস্তিত্ব বিনাশকারী শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আমরা চেয়েছিলাম এটি প্রাণবন্ত বাঙালি জাতি। সেই ধারাবাহিকতা 1964 সনে আমি যখন ইউনিভার্সিটি পেরিয়ে গণ্যি পেরিয়ে অধ্যাপনা শুরু করলাম, আমরা পয়লা বৈশাখ পালন করি একটি অনুষ্ঠানের মাধ্যমে, এবং সেই অনুষ্ঠানটি আমাদের মুকুল ফৌজ মাঠেই হয়। তখন মিতালি মুখার্জি, যিনি আজকে একজন নামকরা সঙ্গীত শিল্পী,
এই ময়মনসিংহের কৃতি সন্তান। ময়মনসিংহের কৃতি সন্তান, তিনি ক্লাস 4-এ পড়তেন। এবং বিপুল ভট্টাচার্য তিনি ক্লাস 7-এ ছাত্র ছিলেন। এই শিশু কিশোরদেরকে নিয়েই আমরা এই অনুষ্ঠানটি করি এবং সৈয়দ নজরুল ইসলাম স্যার আমাদের প্রধান অতিথি ছিলেন। বাবু অ্যাডভোকেট সুরেন্দ্র কিশোর ভৌমিক ছিলেন আমাদের এই অনুষ্ঠানের সভাপতি। আমরা এইভাবে আমাদের কার্যক্রম চালাতে গিয়ে নানা বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার পরেও আমরা এটা আমলে নেইনি, আমরা আমাদের কাজ চালিয়ে যাই। স্বাধীনতার পর 1976 সাল থেকে আমাদের স্কুল স্থাপিত মুকুল নিকেতন স্কুলটি মুকুল ভোজের মাধ্যমে, সেই স্কুলের ছাত্রছাত্রী নিয়ে আনন্দ শোভাযাত্রা আমরা বের করি প্রথম 1976 সালে। মুকুল নিকেতন থেকে শুরু করে অর্থাৎ মহারাজার থেকে শুরু করে জগন্নাথ সংগ্রহশালায় তার সমাপ্তি ঘটত। সে আনন্দ মেলায় তখন শুধুমাত্র মুকুল ভোজের ছেলেমেয়েরাই ছাত্রের অনুষ্ঠানে অংশ নিতেন। আনন্দ মেলায় পথযাত্রীরা খুব আগ্রহ সহকারে এটা দেখতেন, আনন্দ উপভোগ করতেন এবং খুব উৎসাহিত করতেন আমাদেরকে। সেখানে গিয়ে আমরা একটা অনুষ্ঠান করতাম এবং সেই অনুষ্ঠানের পর আমরা কিছু কথাবার্তা বলতাম পয়লা বৈশাখ নিয়ে। পরবর্তীকালে 1987 সালে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের সৃষ্টি হয়। 1986 সালে এরশাদ তখন ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট এরশাদ। আমরা তাদের সমস্ত ভ্রুকুটি উপেক্ষা করে 87 সালে আমরা এই আনন্দ শোভাযাত্রাটি ব্যাপক হারে করি সবাইকে নিয়ে এবং সার্বজনীনভাবে করি। সেখানে আমাদের বাংলাদেশের লোকজ শিল্পের যত বিষয়াদি, গ্রামীণ ঐতিহ্যের যত বিষয়াদি আমরা তুলে ধরি এবং সেই শোভাযাত্রা প্রায় 5 থেকে 10 হাজার লোকের সমাগম হয়েছিল এবং এটা একটা ঐতিহ্য। সেই ঐতিহ্য আমরা ধারণ করতে পেরেছিলাম। ঢাক ঢোল সানাই থেকে শুরু করে বাঙালি চিরন্তন যত ঐতিহ্য ছিল সবগুলো আমরা সেখানে সমাবেশ করাই। ময়মনসিংহ শহরের বিদগ্ধ ব্যক্তিজন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তারা সবাই আমাদের এটাতে অংশগ্রহণ করে এবং আমাদের উৎসাহিত করে। এরই ধারাবাহিকতায় পরবর্তীকালে আমরা এটাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাধ্যমে সার্বজনীন রূপ দিই এবং সেখানে সার্বজনীন অবস্থা আমরা এটার নাম মঙ্গল শোভাযাত্রায় পরিণত করি এবং এটা পরিধি আরও বাড়ে, বিস্তৃত লাভ করে। প্রশাসন আমাদের সাথে যুক্ত হন, যদিও বা 2001 সাল পর্যন্ত আমরা প্রশাসনের সাহায্য পেলেও প্রত্যক্ষ সাহায্য পেতাম না রাজনৈতিক কারণে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতাম। বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে আমাদের এই কার্যক্রমে প্রশাসন সরাসরি অংশ নেয় এবং আমাদের উদ্যোগে এটা হয়। প্রশাসন এর মধ্যে সহায়তা করতেন, উপস্থিত থাকতেন সবাই, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকতেন এবং এই শোভাযাত্রাটি তখন ব্যাপক আকার ধারণ করে এবং সকল মানুষের নিকট এই যে অত্যন্ত আকর্ষণীয় হয়। আমি শুনেছি পরবর্তীকালে এখানে যারা ছেলে মেয়েদের বাইরে বিয়ে দিয়েছেন সে মেয়েরা বাবা বাড়িতে চলে আসতো এই অনুষ্ঠানকে উপলক্ষ করে উপভোগ করার জন্য। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় ছিল। পরবর্তীকালে আমি দেখলাম হাজার হাজার বাঙালি অর্থাৎ ময়মনসিংহ শহরবাসী এই অনুষ্ঠানে আমাদের শোভাযাত্রার পর এই জয়নারউদ্দিন পার্ক, পৌরসভা পার্ক, যেটা ব্রহ্মপুত্র নদীর ধারে অবস্থিত, সেখানে উপস্থিত হতো, সার্কিট হাউস মাঠে উপস্থিত হতো। সংখ্যা 50,000, 60,000, 70,000, 1 লাখ হতে পারে। বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছিল ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তাদের নিজস্ব ব্যবস্থাপনা নিয়ে, বিভিন্ন সমিতি, বিভিন্ন সংগঠন। আমাদের মনে খুব আনন্দ লেগেছিল যে বাঙালি মনোবৃত্তি, বাঙালি মানসিকতা আমরা মানুষের মনে জাগিয়ে তুলেছিলাম, শিশু থেকে আরম্ভ করে বয়োবৃদ্ধ ব্যক্তিদের পর্যন্ত সর্বজনীনভাবে সকলের মনে। এটি আমাদের সার্থকতা যে আমরা সকলের কাছে তুলে ধরতে পেরেছিলাম। স্যার, একটি বিষয় যদি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই দি সিটি অফ আর্ট অ্যান্ড কালচার খ্যাত ময়মনসিংহ শিক্ষা সংস্কৃতির নগরী, সেক্ষেত্রে আপনি বলেছেন যে 1964 সনে আপনি প্রথম শুরু করেছিলেন, আর তার ধারাবাহিকতায় 1967 সনে ছায়ানট ঘরোয়াভাবে রমনার বটমূলে সাংস্কৃতিক চর্চা শুরু করে এবং আপনি ময়মনসিংহের এই রাজপথে 1987 সনে সেটা আনন্দ শোভাযাত্রা নামে
ব্যাপক সমাগমে শুরু করেন। আমরা যদি বলি এটি অত্যুক্তি হবে না যে এর ধারাবাহিকতায় কি রাষ্ট্রীয়ভাবে বা যেটা জাতীয়ভাবে আমরা 1989 সন থেকে চারুকলা ইনস্টিটিউটের মানে ব্যানারে বা জাতীয়ভাবে যেটি শুরু হয়েছে সেটি কি এই ময়মনসিংহের ধারাবাহিকতা অনুসারে শুরু হয়েছে কি না স্যার? এতটা বলতে পারবো না, তবে তারা হয়তো আমাদের দেখে উৎসাহ করে এই কথা বলবো না, কারণ চারুকলা তাদের নিজস্ব একটি সত্তা আছে এবং তারা এই ব্যাপারে একটি আঙ্গিক রচনা করেছেন, যেটা নাকি বাঙালি জাতিসত্তার জন্য একটি বৈশিষ্ট্যপূর্ণ দিক। তবে শহরে, ঢাকা শহরে এই আন্দোলনটি চারুকলা ইনস্টিটিউট শুরু করে। আমরা আমাদের চিন্তা ভাবনা অনুসারে আমরা ময়মনসিংহ চালিয়ে যাই। তবে আমি যতদূর মনে করি এই বিষয়টি অনেকে অজানা, আমাদের পূর্বে আর কেউ করেছে কিনা আমরা জানি না মঙ্গল শোভাযাত্রা এবং এইভাবে সকলকে নিয়ে। তো আমার জানা মতে চারুকলা শুরু করার আগে 1986 সনে যশোরে চারুপীঠ নামে একটি সংগঠন শুরু করেছিল, তার মানে আপনি তারও পূর্ববর্তী সময় আপনি শুরু করেছিলেন না? 86 সনে আমরা করিনি, আমরা আপনি যেটি 76 থেকে বা ধারাবাহিকতা শুরু করেছিলেন স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে আমার ক্লাবের মুকুল ফৌজের বা মুকুল নিকেতনের মাধ্যমে যেটি শুরু করেছিলেন। আমরা আমাদের ছোট্ট পরিসর হলেও আকর্ষণীয় ছিল, চিত্তাকর্ষক, কারণ বাঙালি ঐতিহ্যের সমস্ত কিছু আমরা এখানে তুলে ধরতাম। এই জন্য তুলে ধরতাম আমাদের শিশু কিশোররা, আমাদের যুবকরা, আমার যুবতীরা, তরুণরা, ছাত্রীরা আমাদের বাংলার ঐতিহ্য কী তারা খুব ভালোভাবে জানতো না, ডিপলি জানতো না, গভীরভাবে জানতো না। সেই জন্য গ্রামীণ বিষয়াদি, নাঙ্গল, জোয়ার, কৃষি যন্ত্রপাতি, প্রাচীন কৃষি যন্ত্রপাতি, গরু, মহিষ, গরুর গাড়ি, নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা এই প্রচেষ্টা ছিল, বৈশিষ্ট্য ছিল। আমরা ফিল করতাম যে আমাদের ছেলেমেয়েরা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য জানবে না, এটা কেমন কথা। সুতরাং এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুধু যে আনন্দ উৎসব করতাম তা নয়, আমরা চাইতাম, আমাদের ইচ্ছা ছিল যে বাঙালি যে গ্রামীণ ঐতিহ্য, যেখান থেকে আমাদের শিকড়, যেখান থেকে আমাদের জীবনযাত্রা শুরু, আমাদের প্রত্যেকেরই সন্ধান শুরু করবো গ্রাম থেকে, আমাদের জন্মস্থান থেকে, গ্রাম থেকে। সেই বিষয়টি আমাদের অনেকের হয়তো ধারণা থাকে না। এই বিষয় চিন্তা করে সাংস্কৃতিক জোটে যারা আছেন, মুকুল ফৌজ অন্য সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন, তারা উৎসাহ দেখালেন যে আমরা এগুলি সাংস্কৃতিক আর এই শোভাযাত্রায় আমরা তুলে ধরি। তাছাড়া বিভিন্ন কালচারাল জিনিস আমরা তুলে ধরেছিলাম, বিভিন্ন পশু পাখি যেগুলি আমাদের জাতীয় ঐতিহ্য, এই ধরনের জিনিসপত্র তুলে ধরে শোভাযাত্রার এরিয়াটি ঐশ্বর্যমণ্ডিত করে তুলেছিলাম। চিত্তাকর্ষক শুধু নয়, সকলের কাছে একটা আনন্দদায়ক করে তুলেছিলাম এবং দেখার মতো জিনিস ছিল এটা। অনেক জেলা প্রশাসক এখানে চাকরি করে গেছেন, তারা নানা জায়গায় চাকরি করেছেন, তারা স্বীকার করেছেন যে ময়মনসিংহের যে আনন্দ শোভাযাত্রা যে হয়, মঙ্গল শোভাযাত্রাটি যে ধরনের হয়, চিন্তাধারা হয়, এই চিন্তাধারা অন্য কোথাও আমরা দেখি না। স্যার আমি যদি ভুল না করি, একটা রিপোর্টেও দেখছিলাম যে ঢাকার চারুকলা পরে মানে যদি কোনো মানে এই নান্দনিক শোভাযাত্রা হয় সেটি ময়মনসিংহ। আমি নিজে বলবো না, তো অনেকে বলে থাকেন এই কথাটা, আমাদের অনেক বলেন, এবং ময়মনসিংহের বাসী এই জন্য তৃপ্ত যে এটাকে সবাই জাতীয়ভাবে মনে করেন যে এই নান্দনিক শোভাযাত্রাটি আমাদের ময়মনসিংহে গৌরব বহন করে আসছে। স্যার আরও শুনবো আপনার কথা। আমরা অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল, আমি প্রথমেই বলেছিলাম পেশায় আইনজীবী হলেও মননে চলনে বলনে যিনি একজন সংস্কৃতিজন। আমরা এতক্ষণ শুনছিলাম ময়মনসিংহের যে সংস্কৃতি আন্দোলন পুরুদা ব্যক্তিত্ব অধ্যক্ষ আমির আহমেদ চৌধুরী রতনের কথা। আপনি তার দীর্ঘদিনের সঙ্গী এই সংস্কৃতি কাজের, সেই ক্ষেত্রে স্যারের এই যে দীর্ঘ সাংস্কৃতিক আন্দোলন, এই বিশেষ করে এই মঙ্গল শোভাযাত্রা, এটির প্রেক্ষাপট স্যার বর্ণনা করেছেন। এটির যে পথ চলা যে মধুর ছিল না, অনেক বন্ধুর পথ ছিল, এই বিষয়টি প্লাস ময়মনসিংহে এটির আবেদন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে এবার বিশেষ পরিস্থিতিতে এই যে আমরা গৌরবভাবে উদযাপন করছি, এটির বৈশিষ্ট্য আমরা আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। জাগ্রত ময়মনসিংহ। ধন্যবাদ জাগ্রত ময়মনসিংহকে এবং সঞ্চালক আমার খুব প্রিয় মানুষ সুমন ঘোষকে। এই জাগ্রত ময়মনসিংহের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসীকে এবং সমগ্র পৃথিবীতে যে বাঙালি যারা আছেন
সকল নববর্ষের শুভেচ্ছা। আজকের এই বিশেষ প্রেক্ষাপটে আমরা যে সামাজিক দূরত্ব রক্ষা করে ওই ডিজিটাল পদ্ধতিতে যে আয়োজনটি করছি, সেটি বিশ্বব্যাপী যে করোনার প্রাদুর্ভাব যে মহামারী আকারে দেখা দিয়েছে, সেই জন্য আমরা এটি করতে বাধ্য হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবেই আমরা সরকারের নির্দেশ মতো এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা এই আয়োজনটিতে অংশ নিয়েছি। আমি প্রথমেই একটু দুঃখ ভারাক্রান্ত মনেই বলছি যে আজকের যে আয়োজনটি, যে পহেলা বৈশাখ উদযাপনটি, এই উদযাপনটি ছিল মুজিব বর্ষের একটি আকর্ষণীয় যে উদযাপন। আমরা দীর্ঘদিন যাবৎ বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন, সেটি করে আসছি, কিন্তু এবারের মাত্রাটি যেন উপচে যেত, সকল কিছুকে অতিক্রম করে মুজিব বর্ষের যে পহেলা বৈশাখ, মুজিব বর্ষের যে বর্ষবরণ, সেটির আয়োজনটিও ছিল আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনটিও ছিল এরকম, এবং আমার জানা মতে রাষ্ট্রীয়ভাবেও আয়োজনটি ছিল এরকম যে ব্যাপক একটি আয়োজন হবে, যেন মুজিব বর্ষের এই বৈশাখটা সকলের কাছে স্মরণীয় হয়ে থাকে। যাই হোক, আমরা এই করোনার কারণে, করোনাকে প্রতিরোধ করার জন্য আমরা এই যে বৈশাখ নববর্ষ উদযাপন করছি, এই নববর্ষের আমরা মূল প্রতিপাদ্যটাকে এইভাবে ধরি যে এবারের নববর্ষটি উদযাপন নয়, আমরা এবারের যে নববর্ষ, এই নববর্ষের অঙ্গীকারটা আমরা এইভাবে নেই, করোনাকে প্রতিরোধ করার জন্যই আমাদের এই নববর্ষ। আমরা নব উদ্যমে ঐক্যবদ্ধ হই, যেন এই করোনাকে আমরা বাঙালি প্রতিহত করতে পারি, আমাদের এখানে যেন করোনা পরাজিত হয়, এই আশা রেখে আমি আমার কথা বলছি। এবং আপনারা যে ময়মনসিংহে যে শোভাযাত্রাটি শুরু করেছিলেন, মঙ্গল শোভাযাত্রা বা ঢাকাতে যে পয়লা বৈশাখে, সেটির উদ্দেশ্য ছিল যে অশুভ শক্তি দূর করে মানে শান্তি প্রতিষ্ঠা। হ্যাঁ, যদি আমি ভুল না করি, আমরা সঠিক যে আমরা অশুভকে বিদায় দিয়ে, অশুভকে যেন কোথাও প্রশ্রয় না পায়, অশুভকে বিতাড়িত করে আমরা নতুনকে এবং শুভকে অভিবাদন জানানোর জন্য এই নববর্ষের আয়োজনটি আমরা করতাম। আমরা যে আয়োজনটি ময়মনসিংহের প্রেক্ষাপটটি আমি বলি, আমাদের একটু আগে যিনি বলছেন, আমাদের পুরোধা ব্যক্তি, যিনি আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক এবং এই নববর্ষটি ময়মনসিংহে যিনি উদযাপনের মূল ব্যক্তিত্ব, ওনাকে কেন্দ্র করেই আমরা এই আয়োজনটি করতাম। আমার যেটুকু মনে আছে যে আমি তখন কলেজের ছাত্র, আমি এই আমির আহমেদ চৌধুরী রতন স্যার, ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে আয়োজন, এই আয়োজনের কারণেই, সাংস্কৃতিক যে আয়োজন, এই কারণেই ওনার সংস্পর্শে আমি আসি, ওনার সংস্পর্শে আস্তে আস্তে ওনার সাথে ঘনিষ্ঠতা হয়। 1986 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তখন ছাত্রনেতা হিসাবে, 90-এর আন্দোলন পর্যন্ত ছাত্র নেতা হিসাবে ওই এরশাদ বিরোধী আন্দোলনে দায়িত্ব পালন করেছি ময়মনসিংহের রাজপথে। সেই সময়টিতে রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে রতন স্যারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা সৃষ্টি হয়। 86 সালে ঢাকার ধারাবাহিকতায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহে গঠিত হয়, এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সে সময়টিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে, আমরা যারা রাজপথে ছিলাম, আমাদের সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারটিও অংশ নিত এবং কর্মীরাও অংশ নিত। এই আস্তে আস্তে আমরা সাংস্কৃতিক ইয়ার সঙ্গে সম্পৃক্ত হই। 87 সালে সেই সাংস্কৃতিক জোটের নেতৃত্বে যে পহেলা বৈশাখটি ইতিপূর্বে মুকুল ফৌজ আয়োজন করত, সেই মুকুল ফৌজের আয়োজনটি আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেটিকে এই সার্বজনীন করার জন্য বর্ষবরণ একটি উদযাপন পরিষদের মধ্যে দিয়ে শহরের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে সঙ্গে নিয়ে এই আয়োজনটি ব্যাপক আয়োজন আকারে আমরা শুরু করি। এবং 87 সাল থেকেই আমরা স্বৈরাচার সরকার, তখন স্বৈরাচার সরকার তার রক্তচক্ষুকে উপেক্ষা করে বিভিন্ন সময় প্রশাসনিক বা অন্যান্য বিভিন্ন প্রকারের বাধা এই শোভাযাত্রাকে এই মোকাবেলা করতে হয়েছে। আমরা সেইগুলোকে মোকাবেলা করেই আমরা এই আয়োজনটি চালিয়ে যেতাম।
আমাদের যে বাধার বিষয়টি সঞ্চালক মহোদয় বলছেন, আমরা পরবর্তীতে এই আনন্দ শোভাযাত্রাটি যে বাধার সম্মুখীন হয়েছি আমি এই কিছুদিন পর থেকেই বর্ষবরণ উদযাপন পরিষদের আহ্বায়ক মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই শোভাযাত্রাটির এই যে সাব কমিটি থাকতো, সেই সাব কমিটির আহ্বায়ক হিসাবে আমি ময়মনসিংহের যে তরুণ এই ছাত্র যুবক এবং সকলকে নিয়ে এই আয়োজনটি আমি খুব ঘনিষ্ঠভাবে ওনার সঙ্গে থেকে করেছি। সেই সময়টিতে দেখেছি, আমি বাধার কথাটি একটু বলে নেই। আমরা পরবর্তীতে স্বৈরাচার সামরিক সরকারের যে বাধা, সেই বাধার পর আমরা যখন আসলাম 2001 সালে আমাদের শোভাযাত্রাটি শুরু হতো ওই মুকুল নিকেতনের সামনে থেকে, রেলওয়ে ওই কৃষ্ণচূড়ার সামনে থেকে এবং স্টেশনের মূর্তির থেকে, ওইখান থেকে শুরু হতো এবং আমরা শেষ করতাম গিয়ে জয়নুল আবেদিন সংগ্রহশালার যে মুক্ত মঞ্চটি আছে সেখানে গিয়ে শেষ করতাম। এটাই ছিল আমাদের শুরু থেকেই, আমাদের রুটিনটা এভাবেই ছিল এবং সেইখানে আমরা একটা সংক্ষিপ্ত আয়োজন করতাম। আয়োজনের পরে আমাদের যে আয়োজন সেটির আমরা ওইখানে সমাপ্তি করতাম, অন্য আয়োজন শুরু হতো। দেখা গেল যে 2001 সালের পরবর্তী সময়ে যখন জোট সরকার ক্ষমতায় আসলো, সেই সময়টিতে আমরা আরও কঠিন বাধার সম্মুখীন হলাম। প্রশাসন আমাদেরকে ওই চেষ্টা করলো যে সরকারের নির্দেশ মতো যে আমাদেরকে তাদের সঙ্গে সরকারি আয়োজনে সম্পৃক্ত করার জন্য এবং তাদের যে আয়োজন সেই আয়োজনের অংশ হওয়ার জন্য। আমরা যারা স্বৈরাচার বিরোধী এবং আমরা যারা প্রগতিশীল সাংস্কৃতিক মনা, আমরা যারা ওই মুক্তিযুদ্ধের পক্ষ এবং সাম্প্রদায়িকতার বিপক্ষে, যেহেতু ওই সম্মিলিত সাংস্কৃতিক জোট কোনো সাম্প্রদায়িক বিষয় প্রশ্রয় দেয় না এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে কখনোই আপোষ করে না, সেই ক্ষেত্রে আমরা সেই জোট সরকারের সঙ্গে আমরা আয়োজনে যাই নাই। যেই কারণে আমাদের আয়োজনটিকে তারা ওই বাধাগ্রস্ত করার জন্য একেবারে প্রকাশ্যে সশরীরে উপস্থিত হয়। সেই সময়টিতে আমাদের যে ভেন্যু ছিল জয়নুল আবেদিন সংগ্রহশালার মুক্ত মঞ্চ, সেটিকে তারা তাদের সরকারি প্রোগ্রামের স্থান হিসাবে ঘোষণা করে এবং সেখানে আমাদেরকে যেতে দিবে না, এরকম বিষয়টি আমরা জানার পর তৎকালীন সময়ে আমি এই আয়োজনের মধ্যে থেকে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। সেই সময় আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বর্ষবরণ উদযাপন পর্ষদ বসে এই সংকট সময়টিতে, তখন ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান ছিলেন মাহমুদ আল নূর তারেক অ্যাডভোকেট। ওনারকে আমাদের সমস্যাটা বলার পর জয়নুল আবেদিন পার্কে যে এখন যে বৈশাখী মঞ্চ 1, সেটিকে উনি আমাদেরকে 2 রাত্রের মধ্যে আমাদেরকে বৈশাখী মঞ্চ হিসাবে উনি প্রস্তুত করে দেন। যে তখন ওই প্রথম আয়োজনটি আমরা ওই বৈশাখী মঞ্চে নিয়ে আমরা এখান থেকে শুরু করি। আয়োজনটি শুরু করার পর আমরা ওই বৈশাখী মঞ্চে গিয়ে শেষ করি। আমরা জয়নুল আবেদিন ওই সংগ্রহশালার যে বিষয়টি, ওইটা প্রশাসন কি করবে সেটা আমরা আর দেখি না, আমরা এখানে শুরু করি পৌরসভার সহযোগিতায়। এবং পরবর্তীতে এখানে একটু বলে রাখি, পরবর্তী সময়ে আমাদের ওই চেয়ারম্যান যিনি ছিলেন মাহমুদ আল্লাহ তারেক, পরবর্তীতে উনি মেয়র ছিলেন। পরে অস্থায়ী মঞ্চ আমাদেরকে পরের বছর থেকেই এখন যে বৈশাখী মঞ্চ 2 আছে সেটা করে আমরা অস্থায়ী মঞ্চে আয়োজন করতাম। উনি মারা যাওয়ার পর যখন ভারপ্রাপ্ত মেয়র হলেন বর্তমান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যিনি মেয়র ইকরামুল হক টিটু, উনিও খুব সংস্কৃতিজন এবং আমাদের খুব ঘনিষ্ঠ এবং আমাদের খুব সহযোগী ভূমিকা উনি সবসময় পালন করেন। ওনাকে আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটকে বলার পর উনি এই বৈশাখী মঞ্চটি, যেটি আজকে বৈশাখী মঞ্চ 2, এই বৈশাখী মঞ্চটি উনি স্থায়ীভাবে করে দেওয়ার জন্য আমাদের সাথে অঙ্গীকার করেন এবং পরের বছরই উনি এই মঞ্চটিকে স্থায়ী রূপ দেন এবং পরবর্তীতে সেই মঞ্চটি একেবারে সামনের ছাউনি সহ সুন্দর একটি সুসজ্জিত বৈশাখী মঞ্চ স্থায়ীভাবে করে দেন। আমরা এই আয়োজন থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকেও ওই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এরপরে আমরা যে আনন্দ শোভাযাত্রাটি আয়োজন করতাম, আনন্দ শোভাযাত্রার মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আসতাম, পুরো গ্রাম বাংলা, যেই গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো অনেক বিলীন হয়ে গেছে, যেগুলো এখন গ্রাম বাংলায়ও দেখা যায় না, যেমন হাপর, ওই লাঙ্গল, ঢেকি, যেগুলো এখন বিলীন হয়ে গেছে। যে ওই চামড়ার ব্যাগ দিয়ে যে পানি বহন করার যে বিষয়টি ছিল,
অর্থাৎ মানে স্যার একটি বিষয় বলেছিলেন যে বিভিন্ন অপশক্তি বা অনেক সময় সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন সময় বাধা হয়ে দাঁড়ালেও মানে এই যে ময়মনসিংহে মঙ্গল শোভাযাত্রা বা বর্ষবরণের উৎসব সেটি তার স্বকীয়তা কখনো হারায়নি। সেটি সম্ভব হয়েছে এবং এটি জাতীয়ভাবে হবে। যদি আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে 1989 সালে শুরু হয়েছিল যখন তখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, পরবর্তী সময় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন এটি মঙ্গল শোভাযাত্রা নাম ধারণ করে। মানে বাধাটা শুধু ময়মনসিংহে না, সব জায়গাতেই। আমি এই বিষয়টাতে আসছি। পরবর্তীতে দেখা গেল যে এই যেটি আমরা বলছিলাম যে আমাদের যে শোভাযাত্রাটি এটা আনন্দ শোভাযাত্রা হিসাবে আমরা শুরু করি, এবং আনন্দ শোভাযাত্রার যে আয়োজনটি আমাদের, সেই আয়োজনটা হতো যে ওই মুকুল-নিকেতন বা স্টেশন মোড় থেকে একেবারে জয়নুল আবেদিন ওই পার্ক, যেটা সেই পার্ক পর্যন্ত যে ইয়াটি হতো, যে র্যালিটি হতো, রাস্তার উপরে গ্রাম বাংলাকে আমরা নিয়ে আসতাম। গ্রাম বাংলার ক্ষেত খামার অর্থাৎ যে ওই টোটাল গ্রাম বাংলা থেকে আমরা র্যালিতে লাঠি খেলা থেকে শুরু করে এবং সাজসজ্জা, যতটুকু সাজসজ্জা করা যায়, সাপুরে বেঁধে ওই ধান বানা, জারি গান, সারি গান, ময়মনসিংহ অঞ্চলের যে ঐতিহ্য, এইগুলো ঘোড়া গাড়ি, ঘোড়া, এই সমস্ত বিষয়গুলোকে আমরা রাস্তায় নিয়ে আসতাম এই আনন্দ শোভাযাত্রার মধ্যে। পরবর্তীতে দেখা গেল যে এই আনন্দ শোভাযাত্রা 89 সাল থেকে শুরু হলো, যে চারুকলায় যেটা শুরু হলো, আমরা সেখান থেকেও অনেক কিছু ওই যেমন যে মুখোশের যে আয়োজনটা তারা করতো, আমরা ঋদ্ধ হয়েছি, আমরা সেখান থেকে অনেকে এসে আমাদেরকে মুখোশ ধারণা দিয়ে গেছে, সেই মুখোশগুলি আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি। পাশাপাশি পরবর্তীতে দেখা গেল যে এই আনন্দ শোভাযাত্রাটি মানে এখন যেটি স্যার বলেছেন যে সার্বজনীন রূপ ধারণ করছে। সার্বজনীন রূপ সেই সম্মিলিত সাংস্কৃতিক জোট যখন শুরু করে 87 সাল থেকে, সেই সময়ই সার্বজনীন রূপ লাভ করেছে। ময়মনসিংহের সকলেই এখানে অংশগ্রহণ করত। যেমন স্যার যেটা বলছিলেন, আমি একটা কথা একটু বলে নেই যে বিষয়টি আসছে মঙ্গল শোভাযাত্রা। আপনারা জানেন যে মঙ্গল শোভাযাত্রাটি যে ইউনেস্কো যখন 1424 সাল সম্ভব 2016 সালে এটিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে গ্রহণ করে, এবং তৎপরবর্তী সময়ে সরকার, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে আছেন ওই শেখ হাসিনা, উনার উদ্যোগে সরকার সারা দেশে এই মঙ্গল শোভাযাত্রা করার জন্য নির্দেশ দেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। সেই উনার নির্দেশ মতো আমরা ওই 1425 সম্ভবত যেটা, সেই সময় থেকে আমরা আনন্দ শোভাযাত্রাটির নাম পরিবর্তন করে মানে সকলের একমতের ভিত্তিতে, কেউ এখানে কোনো দ্বিমত করেনি, আমরা ঐক্যমতের ভিত্তিতে মঙ্গল শোভাযাত্রা শুরু করি, এবং না কারোর দ্বিমত নাই, এবং সেই থেকেই আমরা আমাদের আনন্দ শোভাযাত্রাটিকে মঙ্গল শোভাযাত্রা হিসাবে আমরা ময়মনসিংহে শুরু করি। আর শুনবো আপনার কথা স্যার। আসলে আপনি যেটি আন্দোলনটি সেই আমরা যদি বলি যে 60-এর দশকে শুরু করেছিলেন, সেটির পূর্ণতা পায় 80-এর দশকে, এবং 90-এর দশক শেষ করে এই 20 শতকে এসে এটি আন্তর্জাতিক রূপ লাভ করে, ইউনেস্কো এটিকে স্বীকৃতি দেয় এবং অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, এবং আমাদের বর্তমান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সরকার ক্ষমতায় আছে, সে সরকারও পৃষ্ঠপোষকতা প্রদান করে। এবং আমরা যদি একটু স্মরণ করতে চাই আজকে জাগ্রত ময়মনসিংহের এই লাইভ যে সামাজিক আলাপন, যেটা সারা বিশ্বের সব মানুষই এই প্রযুক্তির কল্যাণে, এই ডিজিটাল বাংলাদেশের কল্যাণে দেখছে, এই ময়মনসিংহ আপনি যে সামাজিক এই আন্দোলনটি আপনি বলছিলেন যে এটি শুধু আমাদের এই মঙ্গল শোভাযাত্রা ছিল না, অন্য উদ্দেশ্য ছিল এই অন্যায় অসত্য দূরীকরণের, এবং ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার একটা প্ল্যাটফর্ম ছিল। তার ধারাবাহিকতায় ময়মনসিংহেও ওই রাষ্ট্রযন্ত্র যখন আসলে আপনাদের সহায়ক থাকে, তেমনি এই আওয়ামী লীগের ময়মনসিংহের সুযোগ্য সাধারণ সম্পাদক আজকে স্মরণ করছি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রতি বছরই এই বর্ষবরণে
এই অনুষ্ঠানকে যা আকর্ষণীয় করতে তিনি অনেক উদ্যোগ গ্রহণ করেন এবং আপনারই আরেকজন মানে সুযোগ্য ছাত্র ময়মনসিংহের জননন্দিত মেয়র ইকরামুল হক টিটু এই অনুষ্ঠানটিকে সার্থক করতে পৃষ্ঠপোষকতা প্রদান সহ সেই অবকাঠামো ব্যাপারটিও নির্মাণ সহ অনেক ব্যাপারে সহযোগিতা করেছেন এবং ময়মনসিংহে আপনি যে সংখ্যাটি বলেছেন আমার মনে হয় সেটি ছাড়িয়েও মানে বৃহত্তর ময়মনসিংহ তো বটেই, মানে ময়মনসিংহের সাথে সেই সুনামগঞ্জের একটি অংশের যোগাযোগ আছে, কুড়িগ্রামের একটি অংশের যোগাযোগ আছে এবং আপনি যথার্থই বলেছিলেন যে এখানে যারা মেয়েরা অন্যত্র বিয়ে হয়েছে তাদের জামাই সহ তাদের আত্মীয় স্বজন এই উপলক্ষে আসে। এই যে যে সার্বজনীন রূপ, আপনি একজন সিনিয়র সিটিজেন, এই মুহূর্তে এসে আপনি এটি আগামী দিনে কোন দৃষ্টিতে দেখতে চান বা আপনি যখন একসময় জগতের নিয়মে আপনি হয়তো এই পৃথিবীতে থাকবেন না, এই যে যে ময়মনসিংহে যে আনন্দ যাত্রা বা শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা আপনি শুরু করে দিয়ে গেলেন এবং বাংলাদেশে এই পথে হাঁটছে, সেটি কোথায় দেখতে চান স্যার? আপনাকে ধন্যবাদ। আমাদের একটা দর্শন ছিল যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন। মনুষ্যত্ব মানবতার জয়গান গাওয়ার জন্য বঙ্গবন্ধু আমাদেরকে ডাক দিয়েছিলেন। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার হাতিয়ার হিসেবে এটাকে মনে করি একটি বড় দিশারি। কারণ এখানে এই পয়লা বৈশাখ উদযাপন একটি সার্বজনীন উৎসব, এটা কারো কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে এটা একটা উৎসব। এবং এখানে আমরা চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের যে চেতনা আমাদের মধ্যে জাগিয়ে তোলা, মুক্তিযুদ্ধের ধারণা জাগিয়ে তোলা, আমাদের শিশু কিশোরদের মাঝে বাঙালিত্ব বিষয়টি জাগিয়ে তোলা, তাদের মধ্যে বাঙালি মানসিকতা জাগিয়ে তোলা। আমরা সেই জন্যই গরুর গাড়ি, গ্রামের ঘোড়ার গাড়ি যেগুলি পাওয়া যায় না, মহিষের গাড়ি একেবারে বিলীন হয়ে যাচ্ছে। আমি গত 4 বছর আগের থেকে চেষ্টা করছিলাম, আগে পেতাম রেগুলার পালকি, একদম গ্রামীণ পালকি, নানা রকমের পালকি আছে, কিন্তু গত 4 বছর আপনাকে আমি জানাচ্ছি আমি গ্রামে ঘুরে ঘুরে এই পালকি আর জোগাড় করতে পারিনি। এখন আর প্রচলন নেই বলে চলে, পড়ে আছে অব্যবহৃত। আমি এটা ঠিক করি, কারণ আমরা এই পালকিটি আমাদের বড় ধরনের ঐতিহ্য বহন করছে। বিয়ের বরযাত্রী, সেই আগের দিনের যে বিয়ের বরযাত্রী, সেই বরযাত্রী সাজিয়ে আমরা কিন্তু এই মেলাতে এই শোভাযাত্রা অংশগ্রহণ করতাম। অর্থাৎ আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছি সকলের সহায়তায় যে বাঙালির ঐতিহ্যের ধারা বাহক এই যা কিছু আছে তা যেন এই শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পরিস্ফুটন হয়, এটা যেন সদৃশ্যমান হয়, সবাই যেন দেখে তৃপ্তিবোধ করে না, শুধু এইটা ধারণা করতে পারে এই অলঙ্কার আমাদের জাতীয় অলঙ্কার। সরি, আপনারা যে প্রশ্নটি রেখেছেন এর ভবিষ্যৎটা কি, আমি খুব খুশির সঙ্গে বলছি, আনন্দের সঙ্গে বলছি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনেক কর্মী দায়িত্বশীল হয়েছে, এইটি কাজ করার মতো তাদের মেধা বুদ্ধি যথেষ্ট জাগ্রত। তাই নয়, শুধু অন্যান্য প্রতিষ্ঠান, অন্য স্কুলগুলো, তাদের শিক্ষক মণ্ডলী, অন্য প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান যারা এগিয়ে এসেছে এটা করার জন্য, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছেন এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করছেন, আমাদের দর্শনকে অবিকৃত রেখে। আমরা আমাদের দর্শনের ব্যাপারে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ, এই 3টি আমাদের মূল স্তম্ভ। এর বাইরে আমরা যাই না এবং এর বাইরে থাকলে আমরা তাদেরকে গ্রহণ করি না, প্রকাশ্য বলে বেড়াই আমরা। সেই ক্ষেত্রে আমি আশা করি যে ধারাবাহিকতা চলছে, যারা তৈরি হচ্ছেন নতুন ধারায়, নতুনভাবে, অনেক তরুণ যারা এখন যৌবন পেরিয়ে মাধ্যমিক স্তরে চলে এসেছে, আমার ব্যক্তিগত বিশ্বাস তারা এটা হাল ধরতে পারবে। স্যার, এক্ষেত্রে একটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই জাগ্রত ময়মনসিংহের মাধ্যমে আপনার জ্ঞাতার্থে বলছি, আপনিই বলেছেন যে জাতির জনক বঙ্গবন্ধুর সেই আহ্বানে আপনি সেই সাংস্কৃতিক আন্দোলনটি শুরু করেছিলেন,
এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই ময়মনসিংহ শহর, সেই জায়গাগুলো আমরা তুলে ধরেছি। এবং আপনি বলেছেন এই যে আজকে আপনার স্বকণ্ঠে আমরা এটির প্রেক্ষাপট শুনলাম এবং নতুন প্রজন্ম জানলো কিভাবে এটি তৈরি হয়েছিল, কি এই যে আন্দোলনটি আপনি ধারাবাহিকতা এক সময় মানে এটি রক্ষার জন্য এবং এটিকে গবেষণা এবং এই আন্দোলনটি এই বৃহত্তর ময়মনসিংহ তো বটেই, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা বা ইদানিং আমাদের ময়মনসিংহের যারা সাংস্কৃতিক কর্মী তারা একটা দাবি তুলেছে একটা সাংস্কৃতিক পল্লী, সেক্ষেত্রে এখানে সরকারি উদ্যোগে এই যে আপনি বলছেন যে আমাদের অনেক গ্রামীণ ঐতিহ্য হারিয়ে গেছে, সেগুলো আমি কালেক্ট করার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করি, সেই ক্ষেত্রে সরকারি উদ্যোগে এখানে একটি সাংস্কৃতিক পল্লী কাম রিসার্চ সেন্টার করে এই যে নববর্ষের যে সূতিকাগার ময়মনসিংহে সেটিকে কি মানে আরো ব্যাপকভাবে সংরক্ষণ তো ছড়িয়ে দেওয়া যায় না? আমি একটু বলে নেই, এই আনন্দ শোভাযাত্রাটি শুধু আমি একা সংগঠিত করি না, এটা সম্মিলিতভাবে করা হয়। জি স্যার। হয়তো আমি এখানে কিছু নেতৃত্ব দিয়ে থাকি এবং আমি কৃতজ্ঞ সবার কাছে, আমার এই নেতৃত্বের প্রতি সবাই আস্তে কিন্তু ব্যাপক জনগোষ্ঠী এটার সাথে জড়িত থাকে এবং তাদের সহযোগিতা না পেলে সর্বস্তরে প্রশাসন বলেন, ইদানিংকালে অন্যান্য ক্ষেত্র বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, সামাজিক নেতৃবৃন্দ বলেন, তাদের প্রত্যক্ষ সহযোগিতা না পেলে আমরা হয়তো এটাকে এমন মানে আয়োজন করতে পারতাম না, আমার অপক্ষে সমস্যা হয়ে দাঁড়াতো। আমি কৃতজ্ঞ তাদের সবাই কাছে, যেমন মেয়র সাহেবের কথা বললেন, আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দের কথা বললেন, আমাদের প্রশাসনের কথা বললেন, আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা আমাদেরকে যেভাবে পারে আমাদের সহায়তা করে থাকে। হ্যাঁ, ময়মনসিংহ জেলা প্রশাসনের ক্ষেত্রে অনেক উদারভাবে আপনাদের সাথে সহায়তা করে থাকে। যৌথভাবে কাজ করে। পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, আপনি মোয়াজ্জেম সাহেবের নাম বলেছেন, তারা খুব এগিয়ে আসে। যারাই আছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমাদের অধ্যক্ষ মতিউর রহমান সাহেব, তিনি যতদিন পর্যন্ত তারা আমাদেরকে সাহায্য করেছেন সর্বদাই এবং খুব খোলা মন নিয়ে সাহায্য করেছেন আমাদের এই মঙ্গল শোভাযাত্রাটি। তবে এইটি এখন আমার দৃষ্টিতে খুব আকর্ষণীয়। আমাদের তৃপ্তি এক জায়গায়, আমরা ঘরে বসে থাকতো বাঙালিরা এই দিনে ময়মনসিংহে। আমি ব্যক্তিগত মনে করি আমার দৃশ্যমত দেখে যে আমরা যখন মঙ্গল শোভাযাত্রা শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে কিছুটা রিল্যাক্স করি, বসি একটু, তখন আমার কাছে মনে হয় এটি জনসমুদ্র। এবং আমার তৃপ্তি, আমাদের তৃপ্তি, আমাদের সকলের তৃপ্তি যে এই ঘরেতে বাঙালিদের বের করে নিয়েছি বাঙালি মনোভাব নিয়ে এই নববর্ষকে পালন করার জন্য। মানে এই জনসমুদ্র সামাল দিতে পুলিশ প্রশাসনের হিমশিম খেতে ওয়াচ টাওয়ার নির্মাণ করতে ময়মনসিংহে দেখেছি আমরা। কিন্তু মানুষ উপভোগ করে, মানুষ উপভোগ করে এবং তারা আমি ধন্যবাদ দিই জনসাধারণকে, তারা এই ক্ষেত্রে খুব শৃঙ্খলিত থাকে, শৃঙ্খলাবদ্ধ থাকে এবং তারা শত শত সহস্র সহস্র আসলেও তাদের মধ্যে শৃঙ্খলাবদ্ধ থাকে। খুব ভালো লাগে, বাবা মেয়ে, ছোট্ট মেয়েটিকে নিয়ে আসতেছে, মা বাবা সবাই মিলে আসতেছে, ভাই বন্ধু সবাই মিলে আসতেছে। এইখানে আমি সম্মিলিত সাংস্কৃতিক করতে শুরু করে যারা আমাদের আয়োজক সার্বজনীন পরিষদ যেটা আমরা তৈরি করি মঙ্গল শোভাযাত্রার জন্য, সকলেরই কাছে আমি কৃতজ্ঞতা বোধ করি যে এই অনুষ্ঠানটিকে আমরা সার্বজনীন রূপ দিয়েছি সত্যিকার অর্থে, বাস্তবে। এটা বইপত্র নয়, কেবল বাস্তব আমরা রূপ দিয়েছি। আপনারা যদি দেখতে পারেন বা দেখে থাকেন, হ্যাঁ আমরা দেখেছি সকল রাজনৈতিক শক্তি এবং যারা ভিন্ন মতের মানুষও এই দিনটাতে এক কাতারে এসে মানে সামিল হয়, আমরা দেখেছি। রাস্তাঘাট, সাকিরোজ ময়দান, মানুষের সরগরম হয়ে যায়। পার্কের তো কথাই নেই, এবং জনসমুদ্র মতো হয়ে যায়। আমি আপনারা আমাকে এনে কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। আজকে আমরা কিছুটা মানসিকভাবে বিধ্বস্ত, কেন যে অনুষ্ঠানটি আমাদের মনের খোরাক জায়গায়, প্রাণের অনুষ্ঠান সারা বছর বসে থাকি। বিশেষ করে মুজিব বর্ষ উপলক্ষে আমাদের একটা প্রস্তুতি ছিল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যিনি, আমাদের অনেক আজকে প্রস্তুতি ছিল। আমরা সম্মিলিত সাংস্কৃতিক এই ক্ষেত্রে কয়েকবার মিটিং করেছি, এটা কীভাবে ভালোভাবে করা যায়, আমরা আরও ভালোভাবে করা যায় সেভাবে আমরা নিজেদের মধ্যে একটি রূপরেখা তৈরি করেছিলাম। আজকে করোনার তাণ্ডবে বা কোভিড-19 যেটা তাণ্ডবে থাবায় সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, তা আমাদের মধ্যে এসে ধাক্কা লেগেছে জাতীয় স্বার্থে, কল্যাণের জন্য, বিশ্বব্যাপী মানুষের কল্যাণের জন্য। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ এই নববর্ষ, পয়লা নববর্ষ পালন করে, তারা আজকে স্থবির হয়ে গেছে সারা বিশ্বের।
সারা ভারতের একটা বিশ্বস্তরী অংশ। তাদেরই ধারা মতে আমরা নিজেরাও নিজেদেরকে গুটিয়ে নিয়েছি। যদি হৃদয়ে আমাদের আঘাত লাগতেছে, আমাদের এই নববর্ষটি আমরা পালন করতে পারছি না জাঁকজমকের সহিত, আনন্দ উল্লাসের সঙ্গে, উচ্ছ্বাসের সঙ্গে, এটা আমাদের হৃদয়ের মধ্যে আঘাত করছে। তারপরেও আমাদের জাতির জনকের কন্যা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েছি জনসমাগম না করা, না গুটিয়ে। এবং উনি অত্যন্ত সঠিকভাবে, দূরদর্শীভাবে এই বাস্তবভাবে চিন্তা করে এই আহ্বান জানিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আমরা তো অক্ষর করে পালন করতে চেষ্টা করছি। আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসী, ময়মনসিংহবাসী, বাংলাদেশের সর্বক্ষেত্রে সর্বজনের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে আমি সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। শুভ নববর্ষ। আপনার ধন্যবাদ স্যার। আমরা অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল, আমরা আজকের এই জাগ্রত ময়মনসিংহের যে বৈশাখী সামাজিক আলাপন শেষ পর্যায়ে চলে আসছি। আপনি বলেছিলেন আপনার কথাতেই যে অশুভ শক্তি দূর করতে এই করোনা ভাইরাস জনিত যে আমাদের এই বৈশ্বিক দুর্যোগ, এই আমরা করোনাকে, এই অসত্য, এই অপশক্তিকে আমরা দূরীভূত করবো, এটি হোক আমাদের অঙ্গীকার। এবং আমাদের সাংস্কৃতিক আন্দোলনের যিনি পুরোধা ব্যক্তিত্ব, ময়মনসিংহ তো বটেই, সারা বাংলাদেশে যার পরিচিতি আছে, অধ্যক্ষ আমির আহমেদ চৌধুরী রতন স্যারও বলেছেন যে আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল, কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের এটা জন্মশতবার্ষিকী। সেক্ষেত্রে আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং এই বছরব্যাপী তো জন্মশতবার্ষিকী। তো আমরা কি আশাবাদী এই করোনা ভীতি জয় করে আগামী বছর সেই বাংলা নববর্ষ আমরা আবারও আমাদের এই পুরোধা ব্যক্তিত্ব রতন স্যারের নেতৃত্বে আমরা করব? আবারও শুভেচ্ছা জানাই, নববর্ষের শুভেচ্ছা। আমাদের যে পুরোধা ব্যক্তি যার সংস্পর্শে এসে আমরা নিজেদেরকে হয়েছি, আমরা এই যে ব্যাপক আয়োজন, এই আয়োজন ময়মনসিংহের এক ঝাঁক কর্মী তৈরি করেছেন উনি, ওনার সংস্পর্শ থেকে এই যে আয়োজন, এই আয়োজনটি আমরা যেটি এবার বহুমাত্রিক অনেক ব্যাপক আয়োজন করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। স্যার বলেছেন যে আমরা ইতিপূর্বে 3-4টি মিটিং করেছি যে মুজিব বর্ষ বছরব্যাপী কী কী আয়োজন করা যায়, এর ভিতরে এই নববর্ষের আয়োজনটি ছিল একটি উল্লেখযোগ্য আয়োজন। যেহেতু মুজিব বর্ষের আয়োজন, আমরা একটু স্মরণ করি যে যদি আমরা দেখি, তাকাই যে রাষ্ট্রীয়ভাবে 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। জাতির জনক বঙ্গবন্ধু 10ই জানুয়ারিতে উনি বাংলাদেশে, মানে স্বাধীন দেশে পদার্পণ করেন, দুঃখিত, পদার্পণ করেন। এবং সেই 72 সালেই তিনি এই 14ই এপ্রিল আজকের এই দিনটিতে রাষ্ট্রীয়ভাবে এই নববর্ষকে, বাংলা নববর্ষকে উদযাপন করেছিলেন। সেটি প্রথম রাষ্ট্রীয়ভাবে উদযাপন। একটি বিষয় আমি আপনার সাথে একটু যোগ করতে চাই। আপনি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু নিজেও তো সংস্কৃতিজন ছিলেন। আমরা ডটার স্টেলে দেখেছি সেই পান্নামেলের আমার স্বাদ না মিটিল আসনা হইল গানটি বঙ্গবন্ধু সবসময় শুনতেন। এবং সেই বঙ্গবন্ধু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটিকে জাতীয় সঙ্গীত করেছিলেন। এবং আমাদের বিদ্রোহী কবি এই ময়মনসিংহের সাথে যার আত্মিক সম্পর্ক ছিল, কবি কাজী নজরুলকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন। মানে জাতির জনক বঙ্গবন্ধু তো সেই সংস্কৃতি চর্চাটি শুরু করেছিলেন। অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের যে রাজনৈতিক নেতা শুধু তাই নন, উনি বাঙালি সংস্কৃতিটাকে ধারণ করেছিলেন বলেই বাঙালিদের অন্তরে উনি ঢুকতে পেরেছিলেন। বাঙালিরা যে সংস্কৃতির যে গভীর হাজার বছরের যে ওই ঐতিহ্য বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে উনি ধারণ করেছিলেন। সেই জন্যই বাঙালি সংস্কৃতি একটা সমৃদ্ধ সংস্কৃতি, এটাকে বাঙালির মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য উনি ওনার রাজনৈতিক কর্মসূচিতেও উনি বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। আপনারা খেয়াল করবেন, এই কথাটার সাথে আমি আরও সংযুক্ত করি যে স্বদেশ প্রত্যাবর্তন যেদিন উনি করলেন, ওই দিন উনি যে ভাষণটি দিলেন, সেই দিনও কিন্তু তিনি ওনার ভাষণে রবীন্দ্রনাথকে কোট করেছেন। উনি কিন্তু বলেছেন যে রবীন্দ্রনাথ তুমি দেখে যাও আমার বাঙালি মানুষ হয়েছে। রবীন্দ্রনাথের একটি কবিতার উত্তর উনি দিয়েছিলেন, এই যে বাঙালি, বীর বাঙালি। আমি সেটাই বলবো যে এই করোনা ভাইরাসকে আমরা মোকাবেলা করার মতো
জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বীরের জাতি। প্রকৃত অর্থেই আমরা যুদ্ধ জয় করি। আমরা প্রাকৃতিক যে দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ সব কিছুকে জয় করে আমরা বিজয়ী বাঙালি জাতি। আমরা কখনো দমি না। এবং বঙ্গবন্ধু ওনার ঐতিহাসিক ভাষণেও বলে গেছেন, এই 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। সেই 7 কোটি এখন 16 কোটি হয়েছে। অবশ্যই এই করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করব, প্রতিরোধ করব, এই আশা আমরা রাখি। পাশাপাশি আমি আমাদের যিনি এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের যিনি আহ্বায়ক আমির আহমেদ চৌধুরী রতন, উনি সবসময়ই দেখা যায় যে ওই প্রচার বিমুখ একজন মানুষ। হ্যাঁ, আমরা এটি শুরুতেই বলছিলাম, একজন নির্মুখ প্রচার বিমুখ মানুষ স্যার। আমরা এত ব্যাপক আয়োজন করি, এই যে আয়োজন করার পরে দেখা গেল যে মঞ্চে যাওয়ার পর ওনাকে আমরা মঞ্চে জোর করে উঠাইতে অনেক সময় দর্শক সারিতে পাওয়া যায়। দর্শক সারিতে উনি অনেক সময় বসে থাকেন এবং আমরা অনেক সময় জোর করে ওনাকে মঞ্চে উঠাই। এই যে যে ওনারকে নিজেকে লুকিয়ে রাখার যে ওই টেন্ডেন্সি, এরকম একজন মানুষ, উনি এত ব্যাপক আয়োজন করতে পারেন। এরকম মানুষের সংস্পর্শে থেকেই আমরা বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানি। এবং ওনাকে ওনার এই সময়টিতে এসে, উনি এখন অনেক বয়স হয়েছে, এই সময়টিতে উনি যদি বসেও থাকেন, আমি মনে করি যে আমাদের ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনকে উনি যদি দিক নির্দেশনা দেন, এই দিক নির্দেশনায় ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গন অনেক আলোড়িত থাকবে। সেই হিসাবে ওনার দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন আমি এই আজকের নববর্ষে কামনা করছি, এই জাগ্রত ময়মনসিংহের এই ইয়াতে বসে। পাশাপাশি আমি যেই বিষয়টি শেষ পর্যায়ে আলোচনার শেষ পর্যায়ে আমি যেই বিষয়টি বলতে চাই যে বাঙালি আমরা বাঙালি, আমাদের একটা যে নিজস্ব পরিচয়, নিজস্ব দেশ, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, দীর্ঘ পথ পরিক্রমায় আমরা অর্জন করেছি। 1000 বছরের বা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, যিনি আমাদেরকে বীরের জাতি হিসাবে বানিয়ে দিয়েছেন ওনার আহ্বানে। স্বাধীন দেশ, একটি মানচিত্র দিয়েছেন। শুধু তাই নয়, আমরা বিস্তৃত জাতি হিসাবে আমরা বিচ্ছিন্ন ছিলাম। আমরা যে স্বাধীন হইতে পারি, আমরা যে শাসক হইতে পারি, আমরা যে শাসন করতে পারি, আমরা যে যুদ্ধ করে জয় করতে পারি, এই ধরনের আত্মবিশ্বাস আমাদেরকে তিলে তিলে জাগ্রত করেছিলেন এই মহামানব। উনি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছেন, বাঙালিকে আত্মবলে বলিয়ান করেছেন, আত্মবিশ্বাসী করেছেন, রাজনৈতিকভাবে সচেতন করেছেন। এরপরে আমাদের এই বাঙালি সংস্কৃতি দীর্ঘ পরিক্রমায় যে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতিকে উনি ধারণ করে এই বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র, বাঙালিদের একটি স্বাধীন রাষ্ট্র উনি দিয়েছেন। সেই জন্য আমরা এই মুজিব বর্ষের আয়োজনটি করতে পারলাম না। ওই যে আয়োজনটি আমাদের ছিল, স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তীতে আমরা সেটি বলতেছিলাম যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা সেটা করতে পারবো। এবং আমি এই নববর্ষে যে জিনিসটা আশা করি যে আমরা বাঙালি, আমরা বীরের জাতি, আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো অপশক্তিকে প্রতিহত করতে পারি, যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে পারি। বিভিন্ন সময়ে আমরা করেছি। আসুন আমরা এখন ঐক্যবদ্ধ হয়ে আমরা ঘরে থাকি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলে একজন থেকে আরেকজনের দূরত্ব, শারীরিক দূরত্ব আমরা নিজেরা নিশ্চিত করি। আমরা যে ওই করোনা, সে যেন কোনোভাবেই আমাদের ভিতরে আশ্রয় নিতে না পারে। এই অশুভ শক্তিকে আসুন আমরা আমাদের ওই শরীর থেকে, আমাদের সংস্পর্শ থেকে কোনোভাবেই যেন আশ্রয় না পায়, সেইভাবে আমরা সচেতন হই। আমি শেষ যদি করতে হয় তাহলে আমি একটি ওই কবিতার 2টি লাইন দিয়ে শেষ করতে চাই। শেষ করব। আমি আমাদের যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ওনার একটি কবিতার আংশিক আমি পাঠ করছি। উনি বাঙালিদের যে পরিচয়টি দিয়েছেন, যেটি কবিতার শিরোনামটি হলো আমার পরিচয়, আমি সেটার একটি অংশ পাঠ করছি। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্ধত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন,
শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনো আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল, আপনাকে ধন্যবাদ। আপনার কথার সূত্র ধরেই আমি বলতে চাই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনককে আমরাই তাকে হত্যা করেছি। আমরা পিতৃ হত্যার দায়ে অপরাধী। আমরা সেই কলঙ্ক মোচন করার চেষ্টা করছি এবং এই জাতির জনকের এই জন্মশতবার্ষিকীতে এই গত কয়েকদিন পূর্বে জাতির জনকের একজন আত্মস্বীকৃত খুনিকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে আমরা কিছুটা হলেও কলঙ্ক মুক্ত হয়েছি। আমরা মনে করি যে অপশক্তি দূর হবে, আমরা নতুন আলো দেখব। যে কথাটি আমরা প্রথমেই বলেছিলাম যে সেই 1964 সনে আইয়ুব সরকার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই তরুণ যুবক আমির আহমেদ চৌধুরী রতন যে সাংস্কৃতিক যাত্রাটি বা সংস্কৃতি আন্দোলনে যে শোভাযাত্রাটি শুরু করেছিলেন, সেই 50 বছর পেরিয়ে আজকে পূর্ণতা এবং আজকে বয়সের ভারে উনি পৌর হলেও এখনও মনের দিক থেকে নবীন এবং এখনও যথেষ্ট কর্মক্ষম। স্যার যথার্থই বলেছিলেন যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ আমরা ময়মনসিংহে এটি ছিল প্রাণের উৎসব। সেই আবেগকে ধারণ করেই আমরা আজকে ময়মনসিংহবাসীকে শোভাযাত্রার সেই আনন্দটি হয়তো দিতে পারেনি, কিন্তু এই যে এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের হাত ধরে বা মোগল নিকেতনের হাত ধরে ময়মনসিংহে যে এই মঙ্গল শোভাযাত্রাটি হয়, এটির প্রেক্ষাপট আমরা শুনলাম, সেটি বা কম কিসে সেটি আমাদের পাতে হয়ে থাকবে। আমরা পরিশেষে স্যার আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাগ্রত ময়মনসিংহের, এবং আপনার কাছে আমরা একটু শুনতে চাই স্যার যে আপনার প্রত্যাশার সাথে নিশ্চয়ই প্রাপ্তি, আপনার ব্যক্তিগত প্রাপ্তি না, আপনি যে প্রত্যাশাতে শুরু করেছিলেন যে সাংস্কৃতিক আন্দোলনটি, সেটি কোন জায়গায় দেখতে চান, এবং আগামী যে আমাদের স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের কন্যা, আপনি যেটি বলেছেন যে শক্ত হাতে সবকিছু সামলেছেন, তার নেতৃত্বেই আমরা পালন করব এবং আমরাও আশা করি যে ময়মনসিংহে আপনি সুস্থ থাকবেন এবং সবল থাকবেন। আপনার নেতৃত্বে ময়মনসিংহ করব এবং আপনি শতবর্ষ জীবী হবেন, আপনার নেতৃত্বে এটি আমরা ময়মনসিংহে চালিয়ে যাব। স্যার ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে জিনিসটি কল্পনা রাখি সেটি হলো স্বাধীনতা ছিল আমাদের আগে আমাদের মূল সাধনা, সেটা আমরা পেয়েছি জাতির জনকের কল্যাণে এবং মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে সে অমিত বিক্রম মুক্তিযোদ্ধারা। আমরা এখন চাই এটি সমৃদ্ধ বাংলাদেশ, ন্যায় প্রতিষ্ঠিত বাংলাদেশ। আমরা চাই বৈষম্যহীন একটি বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আমি আশা করি করোনা ভাইরাস সংক্রমণের থেকে আমাদের জাতিকে রক্ষা করার জন্য জাতির জনকের কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডাক দিয়েছেন, আমরা যেন সবাই সেই ডাকে সাড়া দিই। আমি অনুরোধ করব সবাইকে ঘরে থাকুন, বাসায় থাকুন এবং এই করোনা মতো একটি বৈশ্বিক মহামারী মহাদানব, এই মহাদানবকে যেন রুখতে পারি, তার জন্য আমাদের যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এটি যেন পালন করি। সবশেষে সবাই সুখ শান্তি কামনা করছি। আর যে কথাটি আপনি বলেছেন, আগামী বছর আমরা যদি বেঁচে থাকি সবাই মিলে, পরিবেশ যাই থাকুক না কেন, যদি এই ধরনের করোনা না থাকে, তবে আমরা আমাদের স্বাধীনতা উৎসবকে মহিমান্বিত করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত আমরা কার্পণ্য করবো তা নিতে। আশা করি ময়মনসিংহবাসী বঞ্চিত হবেন না। আপনাদের সহায়তায়, ময়মনসিংহবাসীর সহায়তায়, সকলের সহায়তায়, সার্বিক সহযোগিতায় আমরা এটি মঙ্গল শোভাযাত্রা করবো না, শুধু এই উৎসবটি পালন করব সার্বিকভাবে সকলের মঙ্গল কামনা করে
এবং এই যে অপশক্তিকে রোধ করার জন্য যে মঙ্গল শোভাযাত্রাটি একটি থাকে, উদ্দেশ্য থাকে, এইটি আমাদের উদ্দেশ্য থাকবে অব্যাহত। কোনো অপশক্তি যেন আমাদের জাতিকে ধ্বংস করতে না পারে, তার বিরুদ্ধে আমরা সুদৃঢ় অবস্থানে থাকব। এই কথা বলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই জাগ্রত ময়মনসিংহে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জানাই আমাকে কিছু কথা বলার জন্য। সবশেষে ধন্যবাদ জানাই যারা আমার কথা শুনলেন, যারা আমার কথা দেখলেন, এবং পরিশেষে বলবো আপনারা সুখে থাকুন, শান্তি থাকুন। করোনা নামীয় মহাদানব থেকে আমরা জাতিকে রক্ষা করার জন্য যার যার প্রয়োজনীয় ব্যক্তি হিসেবে আমাদের দায়িত্ব আমরা যেন পালন করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমরাও আশায় বুকবাদী, কারণ যিনি এই কথাটি সর্বশেষ কথাটি বলেছেন, তিনি সেই সুদীর্ঘ 50 বছরের যে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া তার পথ চলা, তিনি শুধু একজন ব্যক্তি অধ্যক্ষ আমির আহমেদ চৌধুরী রতন, একজন মুকুল ফৌজ বা মুকুল নিকেতনের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক বা রেক্টর নয়, তিনি ময়মনসিংহের একজন জীবন্ত কিংবদন্তি, একটি প্রতিষ্ঠান। আমরা ঋদ্ধ হয়েছি এবং আমরা সারা বিশ্ব তো বটেই, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী বাঙালিরা যেখান থেকে শুনছিলেন জাগ্রত ময়মনসিংহের এই সামাজিক বিশেষ আলাপন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল, আপনাকেও ধন্যবাদ। এবং জাগ্রত ময়মনসিংহ সদা জাগ্রত, ময়মনসিংহ এবং ময়মনসিংহবাসীর উন্নয়নে আমরা সদা জাগ্রত আছি। এই করোনা ভীতি জয় করে আমরা এগিয়ে যাব এই জাতির জনকের জন্মশতবার্ষিকীতেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মানুষের। শুভ নববর্ষ 1427।